অমিয় অমিয়নাথ, 40 বছর বয়স, একটা প্রাইভেট স্কুলে সামান্য মাইনে পেয়ে চাকরি করে। কিছু টাকা জমানো ছিল, মোটামুটি 1 লক্ষ টাকা আহ, বিনিয়োগ করেছিল, এবং এর বিনিয়োগটা করেছিল 2000 মোটামুটি 20-21 সালে একটা কোম্পানিতে। পুরো 1 লাখ টাকায় ইনভেস্ট করেছিল একটাই কোম্পানিতে। এবং কি হলো জানো, আজ সে কোথায় দাঁড়িয়ে আছে? আজ অর্থাৎ এই 2026 সালে সে কোথায় দাঁড়িয়ে আছে জানো? তার 1 লক্ষ টাকা কত কত হয়েছে জানো আজকে? সে টাকাটা সে ইনভেস্ট করে রেখেছিল, এবং তাকে এক বন্ধু বলেছিল যে ডিফেন্স সেক্টর একটা দুর্দান্ত কোম্পানি, ডিফেন্স সেক্টর আগামী দিনে বিরাট বড় সুযোগ হবে, এবং আত্মনির্ভর ভারতের একটা বিরাট বড় সুযোগ হতে চলেছে। কারণ সব থেকে বড় ঘটনা, কোম্পানিটার মধ্যে একটা স্পেশালিটি আছে। এই কোম্পানিটা হচ্ছে এমন ভেসেল তৈরি করছে অ্যামোনিয়াতে চলে, অর্থাৎ ডবল, মানে ডিজেল এবং অ্যামোনিয়া দুটোতে কিন্তু চলে, একমাত্র সারা ভারতের কোম্পানি। সেই ডিজেলে চলা কোম্পানিটা যেটা অ্যামোনিয়াতে চলছে, ডিজেল থেকে কি হয়, কার্বোহাইড্রেট বেশি হয়, কার্বন ডাইঅক্সাইড বেশি হয়, তাতে কিনা পলিউশন বেশি হয় তার তুলনায়। সেজন্য একমাত্র ইন্ডিয়ার মধ্যে একমাত্র কোম্পানি যে কোম্পানিটা কিন্তু অ্যামোনিয়াতে চলে, অ্যামোনিয়া এবং ডিজেল দুটোতেই কিন্তু উভয়চর ভাবে কিন্তু চলে। বড় বড় যে সমস্ত ভেসেলগুলো থাকে তাদের মধ্যে আয়রন অর নিয়ে যাওয়া হয়, আয়রন ওর ছাড়া এছাড়া এরকম বড় বড় ভারী ভারী যে সমস্ত টন টন মাল নিয়ে যাওয়া হয়, সেগুলোকে কিন্তু তৈরি করছে কোম্পানিটা। তো 80 কোম্পানির জায়গায় 44 লাখ টাকা কিন্তু হয়ে গেল 5 বছরের মধ্যে। ইয়েস, কোনো ভুল কথা নয়, কোনো কথা নয়। 4413% রিটার্ন দিচ্ছে কোম্পানিটা। অমিয়নাথ তো দুর্দান্ত কাজ করেছে, এবং তার ইনভেস্টমেন্ট তো এখন 44 গুণ হয়ে গেছে, 44 লাখ টাকা হয়ে গেছে। এরকম যদি একটা ঘটনা ঘটে যায় তোমার সঙ্গে, তোমার কেমন লাগবে? এটা কিন্তু একমাত্র এই মার্কেটে সম্ভব। অমিয়নাথের যদি বাড়িতে যাও, গিয়ে দেখবে একেবারে হত দরিদ্র মানুষটা, এবং সাধারণভাবে চলছে তার বাপ মা। বাবা কিন্তু একটা ছোট কোম্পানি চাকরি করতো, খুবই অসুস্থ রয়েছে, মা মারা গেছে, এমন পরিস্থিতি। স্ত্রী রয়েছে, এক সন্তান রয়েছে, একেবারে খুব পরিস্থিতি ভালো নয়। কিন্তু তিল তিল করে জমানোর অভ্যাসটাও অমিয়র কিন্তু অনেক অল্প বয়স থেকেই ছিল। 500 টাকা 1000 টাকা টিউশনি করতো, তখন যা পেত সেই 500 করে সেই জমিয়ে যেত, জমিয়ে তার 20 বছরে মোটামুটি খেয়ে জমিয়ে কাজ করে সবকিছু করে ওই 1 লক্ষ টাকা, 1,10,000 টাকা মতো হয়েছিল। 10,000 টাকা সে রেখেছিল একটা কোম্পানিতে, ভিবিএল এ বোধহয়, আর এই 1 লক্ষ টাকা গোটাটাই দাও লাগিয়ে দেয়। এবং এই এর ফলে আলটিমেটলি তার এখন 44 লক্ষ টাকা হয়ে গেছে, এবং সে টাকাটা পুরো সে তুলে নিয়েছে শেষ খবর অনুযায়ী। এবং সে তার মধ্যে 20 লক্ষ টাকা সে কি করেছে, ব্যাংকে ফিক্সড করে দিয়েছে, বলে এই টাকাটা আমার যদি চলে যায় আমার মুশকিল হয়ে যাবে, করে দিয়েছে। বাকি যে রয়ে গেছে মোটামুটি 24 লক্ষ টাকা, তাই দিয়ে সে একটা ডাইভার্সিফাই পোর্টফোলিও তৈরি করে ফেলেছে। বলছে আর নয়, একবারই করব, এবং একবারই যা করার করে নিয়েছি। তাহলে এইবারে আসছি শেষ কথাতে, কোম্পানি ফান্ডামেন্টাল কেমন। যদি বলি, আমি আজ এমন একটা কোম্পানি কথা বলছি, কোম্পানিটার রিটার্ন তো দুমাদার দিয়ে গেছে 5 বছরে, মাত্র 5 বছর, 20 সাল থেকে 25-26 সালের গোড়ার দিকে, মোটামুটি ফেব্রুয়ারি মার্চ, এর মধ্যেই 44%, 44 মানে 4400% রিটার্ন দিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে এই যে 44 গুণ মানে 44x রিটার্ন দিয়েছে কোম্পানিটা, স্মল ক্যাপ কোম্পানি ছিল, আজ সে মোটামুটি 10,000 কোটি মার্কেট ক্যাপের কোম্পানি হয়ে গেছে। কিন্তু এখন প্রশ্নচিহ্ন, কিন্তু তুমি কি এতে এন্ট্রি করবে? তার জন্য ফান্ডামেন্টালটা দেখো, দেখে তারপরে কথা বলো যে এই মুহূর্তে তোমার কি এন্ট্রি করার মতো পরিস্থিতি রয়েছে কোম্পানিতে, নাকি কোম্পানিটার গোটাটাই একটা ফ্রড। কেন বলছি কোম্পানি কিন্তু বাজার, মানে শেয়ার বাজার কি অদ্ভুত গল্প দেখো। শেয়ার বাজার কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে থেকে কিছু করে না, ভবিষ্যতে কি হবে সেটাই মনে করে কিন্তু আজ করে। টেসলার নাম তোমরা শুনেছো নিশ্চয়ই, টেসলা কিন্তু এরকম ছিল। তুমি যদি কোম্পানিটা দেখো ভিতরে ফান্ডামেন্টাল, এক কথায় যদি বলি তাহলে বলবো পুরোপুরি ফোগলা, ভিতরে হোগলা হয়ে রয়েছে, কিছু নেই, পুরো ফাঁপা। যদি দেখো রিটার্ন অন ইকুইটি, এটা থেকে কোম্পানি এফিসিয়েন্সি বোঝা যায়, 124 হচ্ছে মাইনাস হয়ে গেছে। যদি এইখানে দেখো আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটাকে হচ্ছে ইপিএস, আর্নিং পার শেয়ার, সেটা দেখবে নেগেটিভ হয়ে রয়ে গেছে। তুমি যদি দেখে নাও এই কোম্পানি ইন্টারেস্ট কভারেজ রেশিও, একটা কোম্পানির লোন যে ইন্টারেস্ট কভারেজ রেশিও, এই কোম্পানির রেশিও দিকে তুমি মোটামুটি যে বলা হয় এবিটা, আর্নিং বিফোর ট্যাক্স ডেপ্রিসিয়েশন, ডিভাইডেড বাই এই কোম্পানির ইন্টারেস্ট কস্ট, অর্থাৎ একটা
তুমি লোন নিয়েছো, লোনের যে কস্ট তোমার, তার তুলনায় তোমার ঋণ পরিমাণ, তোমার অ্যাসেট কতখানি রয়েছে। মনে করো না এবিটা কোনো কোম্পানির যদি থেকে থাকে 100, তার যদি ইন্টারেস্ট কস্ট যদি হয়ে থাকে 20 টাকা, তাহলে তুমি নিঃসন্দেহে বলতে পারো এই ইন্টারেস্ট কভারেজ রেশিও ইকুয়াল টু 5। মানে তোমার যে ইন্টারেস্ট কস্ট হচ্ছে, মানে সুদ দিতে হচ্ছে তোমাকে, সেই মধ্যে কথা সেটা দিয়ে তুমি 5 বার 5 গুণ তুমি লোন নিতে পারো। সেটা যখন -17 হয়ে, তখন তুমি বুঝতে পারছো আর্নিং এর কিছু নেই, কোনো আর্নিং নেই। এই কোম্পানিটা ইতিহাস রয়েছে, কোম্পানি কিন্তু আজকের এই কোম্পানি দেখে কিন্তু এটাকে সবকিছু দেখো না, রিটার্ন অন ইকুইটি দেখে দেখো না, এখানে অনেক গল্প রয়েছে, সেই গল্পগুলো পরে বলবো। এখানে অতীতে এই কোম্পানিটা কিন্তু অন্য কোম্পানি, রিলায়েন্স নেভাল ইঞ্জিনিয়ারিং বলে কোম্পানি ছিল। আমি যে কোম্পানির কথা বলছি সেই কোম্পানির নামটাই তো বলা হয়নি, সোয়ান ডিফেন্স। সোয়ান ডিফেন্স হচ্ছে, সোয়ান বলে একটা বড় গ্রুপ রয়েছে, সোয়ান গ্রুপ, তারা রিলায়েন্স নাভাল ইঞ্জিনিয়ারিং বলে একটা কোম্পানি, টোটালি লসে চলা কোম্পানিটাকে অধিগ্রহণ করে নেয়। কিন্তু আমাদের রিটার্ন অন ইকুইটি দেখাচ্ছে 124, সেটা কিন্তু অতীতের ক্যালকুলেটেড রেজাল্ট, আজকের রেজাল্ট নয়। কিন্তু তবুও ইন্টারেস্ট কভারেজ রেশিও দেখাচ্ছে অন্য কথা, ডেপ্ট ইকুইটি রেশিও অন্য কথা, আমাদের সেলস গ্রোথ 5 বছরের বিশাল, কিন্তু সেইটাকেই ধরে নিয়ে কিন্তু বাজার এগিয়ে চলেছে। আমি ফান্ডামেন্টাল দেখো, কোম্পানিটা কিন্তু দেখতে পাচ্ছি 5 বছরে 4413%, যেটা বলছিলাম আমি, এবং 1 বছরে 947.59। কোম্পানির নাম সোয়ান ডিফেন্স অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রিজ। আগে বলে নিচ্ছি সব কিছু, এবার আমরা শুধু দেখব যেটা বলেছি আর যেটা দেখাচ্ছি সেটা সেম কিনা। মারাত্মক ধাক্কা লাগছে কোম্পানিটার প্রথম জায়গাতে, সেটা হচ্ছে কোম্পানির পি বলে কিছু দেখতে পাচ্ছি না, সব থেকে বড় ব্যাপার পি কিছু নেই, ঠিক আছে, সেটাকেও মেনে নিলাম। এবার আসবো সেকেন্ড ধাক্কার ক্ষেত্রে, সেটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড যদি এই পরিস্থিতিতে দেখি, দেখব সেখানে -7.55, আর রিটার্ন অন ইকুইটি তো অসম্ভব, 124%, -124। মানে কত ভয়ঙ্কর পরিস্থিতির কোম্পানি হলে সেটা কিন্তু এরকম জায়গায় যায়। আচ্ছা, এটাকে বাদ দিলাম। এখানে ঋণের পরিমাণ, ডেপ্ট ইকুইটি রেশিও, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমরা সবসময় যেটা দেখি, লক্ষ্য রাখি, ঋণের পরিমাণ কত, আপনার যা অ্যাসেট রয়েছে আর আপনার যা লায়াবিলিটি আছে। অর্থাৎ অ্যাসেট বলতে আপনার সম্পদের পরিমাণ, প্লান্ট, ফার্নিচার, যে ফিক্সচার, সমস্তগুলো হচ্ছে আপনার অ্যাসেট। আপনার ক্যাশ পরিমাণ, আপনার যে পরিমাণ এখন আপনি রিসিভেবলস হবেন, সমস্তগুলো হচ্ছে অ্যাসেটস। আর লায়াবিলিটি বলতে কী বোঝায়, ধার দেনা, আপনি যেটা করে রেখেছেন, বাইরে থেকে ধার করেছেন, যেটা কারখানা ধার করেছেন, বিভিন্ন জনকে পেমেন্ট করতে হবে আপনাকে, ইন্টারেস্ট পেয়েবল, তো এই সবগুলো, ইন্টারেস্ট অ্যাক্রুড, এই সবগুলো পড়ছে আপনার লায়াবিলিটির মধ্যে। তো অ্যাসেট ডিভাইডেড বা যদি লায়াবিলিটি করি, এই মুহূর্তে যদি মাইনাস হয় বা এমন দেখায় 1-এর বেশি হয়, সেক্ষেত্রে আমি কিন্তু ধরে নেব যে এইখানে কোম্পানিটা কিন্তু অনেক বেশি লোন নিয়ে ফেলেছে। তো আমি 1-এর কম দেখব, সেখানে দেখতে পাচ্ছি ডেপ্ট ইকুইটি রেশিও কিন্তু দেখা যাচ্ছে 1-এর থেকে বহু গুণ, মানে 40 গুণ। মানে আরেকটু ভালো করে বলি, যদি 1 টাকা আপনার অ্যাসেট থাকে, 40 টাকা আপনি লোন নিয়ে বসে আছেন, বুঝতে পারছেন কত খতরনাক পরিস্থিতি। এত রিটার্ন দেওয়া কোম্পানিটা যদি ইপিএস দেখেন, আর্নিং পার শেয়ার, এই ইপিএস দেখে বোঝা যায় কোম্পানি প্রফিটেবিলিটি, সেটা হচ্ছে 42 টাকা নেগেটিভে চলছে কোম্পানি। কোনো লাভ তো নেই, 1 টাকা আপনি ইনভেস্ট করার জন্য আপনি ক টাকা পাচ্ছেন, আর্নিং পার শেয়ার আপনার কত করে আর্নিং আসছে, 42 টাকা নেগেটিভ আসছে। বোঝা যাচ্ছে কত ভয়ঙ্কর অবস্থা, পিইজির কোনো খবর নেই। আচ্ছা, এবারে আমি আরেকটা জিনিস দেখব, ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ রয়েছে, ইন্টারেস্ট কভারেজ, যেটা আমি আগে বলছিলাম সেটা এখানে আবার দেখালাম 17.3। কেন সেটা আগেও বলেছি। এবিটা যেখানে রয়েছে, এবিটা রয়েছে যেখানে, এবং তার তুলনামূলকভাবে ইন্টারেস্ট কস্ট কোথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার ক্যালকুলেশন কিন্তু ইন্টারেস্ট কভারেজ বোঝা গেছে নিশ্চয়ই। আগে এগুলো সব বুঝিয়েছি, এখানে কিছু বলছি না। এখানে আমাদের নেট প্রফিটের পরিমাণ দেখলে বুঝতে পারবে যে কী ভয়ঙ্কর অবস্থা। এবছরে 250 কোটি, মানে অন্যান্য বারের তুলনায় তাও নেগেটিভ থাকে একটা মাত্রা রেখে, এবারে অবস্থা দেখেছেন কি ভয়ঙ্কর, -250। মানে এবার একটা বিরাট কিছু হতে পারে। অথচ এবারেই যে রেজাল্টটা এলো, যে নিয়মগুলো এলো, যে প্রসেসটা এলো, যে অর্ডার নতুন করে এলো, সেখানে বিরাট একটা অর্ডার এসছে। এই অর্ডারটা হচ্ছে প্রায় 3000 কোটি টাকার মতো অর্ডার এসছে এই 10,000 কোটি কোম্পানির কাছে। তো এই যে বড় অর্ডারটা, এটাই কিন্তু একটা পজিটিভ ব্যাপার শুরু হচ্ছে। ফান্ডামেন্টালি যদি বলি, কোম্পানির মধ্যে তেমন ভালো কিচ্ছু নেই। অথচ এখানে একটা পজিটিভ খবর দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রোমোটারের সংখ্যা। প্রোমোটারের সংখ্যাটা হচ্ছে ম্যাক্সিমাম প্রোমোটার হোল্ড করছে 94.91। এইবারে গত বছরে ছিল 2000 কোয়ার্টারে ছিল 94.91, এবারে হয়েছে 89। কিছুটা এই কোয়ার্টারে কিন্তু সেল করেছে, এছাড়া আর কোথাও তেমন কিছু দেখতে পাচ্ছি না।
এফআইআই সেল করে দিচ্ছে, ডিআই আবার অনেকটা কিনেছে, আর পাবলিকের কাছে মাত্র 7%। অদ্ভুত জিনিস লক্ষ্য করো, একটা সময় 2023 সালে কিন্তু পাবলিক 91% হোল্ড করছিল, প্রোমোটারের কাছে কিচ্ছু ছিল না, ডিআইআই 7% ছিল। তারপরে হঠাৎ করে আমরা দেখলাম ডিসেম্বর আমাদের 2023-এ হঠাৎ করে 94% পুরো নিয়ে নিল কিন্তু প্রোমোটার, আর পাবলিকের কাছে মাত্র 4% হলো। সেই সময় থেকে গোটাটাই কিন্তু রেখে দিচ্ছে। এইখানে একটা কারণ ছিল, এই কারণটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে এই যে টোটাল কোম্পানিটা, এই কোম্পানিটাকে কিন্তু এই যে আগে যেটা আমি বলেছিলাম রিলায়েন্সের কোম্পানিটা, রিলায়েন্সের যে প্রোডাক্টটা নেভাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সেটাকে কিন্তু এই কোম্পানি সোয়ান নিজে নিয়ে নেয়, যে কারণের জন্য কিন্তু ম্যাক্সিমামটা যেটা ধরা ছিল সেই ম্যাক্সিমামটাই কিন্তু কোম্পানি টোটালটাই এদের কাছে দিয়ে দেয়, যার ফলে এখন প্রোমোটারের কাছে 94% রয়েছে। প্রোমোটার এখন এতটা জাম করেছে বলে কিছুটা তার প্রফিট বুকও করে নিয়েছে। তা এই হলো আজকের অবস্থা। এবারে ফিরছি কথায়। এবার আসি শেষ কথায়। অমিয় বাবু তাহলে এই মুহূর্তে লাখপতি হয়ে গেল সামান্য এক টাকা থেকে। আমার প্রশ্ন সেখানেই নয়, তুমি আজকে যদি সেখানে থাকো, আজকে এই মুহূর্তে কোনো একটা কোম্পানি কিন্তু এরকম 1 লক্ষ টাকাটাই কিন্তু আগামী 5 বছর পরে 2032-33 সালে গিয়ে কিন্তু আবার একটা বুম করে 44 লাখও হতে পারে, এমনও হতে পারে 50 লাখও হতে পারে, আবার 24 লাখও আসতে পারে। তুমি হলে কি করতে? কোম্পানিটার ফান্ডামেন্টাল দিকে নজর দিয়ে ভালো স্ট্রং কোম্পানি যেখানে রিটার্ন তোমাকে মানে 5 বছরে ডবল করে দেবে, সেই ধরনের কোম্পানিতে যেতে, না এই অমিয়নাথের মতো একটা স্পেকুলেশনের জায়গায় যেতে, হাই স্পেকুলেশন জায়গা যেখানে হতেও পারে আবার নাও হতে পারে, যেখানে এত ভয়ঙ্কর ফান্ডামেন্টাল রয়েছে, তার উপর দিয়ে পাড়িয়ে সে চলেছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। আজ যদি এই মুহূর্তে আগামী 5 বছর পরে কোম্পানিটা 10 থেকে 20,000 কোটি টাকার যদি রিটার্ন দেখাতে না পারে, যদি তার রিটার্ন ফসল রেভিনিউ গ্রোথ দেখাতে না পারে, তাহলে কিন্তু কোম্পানির মধ্যে মারাত্মক ইলেকশন আসবে। সেই জায়গায় কি যেতে রাজি আছো? এই নিয়ে প্রশ্নটা উত্তর তোমরা দেবে হ্যাঁ কিংবা না। এই ধরনের স্পেকুলেশনে তোমরা যাবে না?